সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। লাইভ শুরুর সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ হয়ে গেছে, বুঝছেন। খুলনার দৌলতপুর থেকে, ঝিনাইদহ থেকে, কিশোরগঞ্জ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, সিলেট থেকে, আমার প্রিয় শহর কোথায়? খুলনা থেকে তো বলছি, বাড্ডা, উত্তরা বাড্ডা, নড়াইল থেকে। জি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আপনারা কারা কারা ঢুকেছেন? ময়মনসিংহ থেকে শাহ আলম, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, ও চট্টগ্রাম এসছে নেতানিয়াহু কাকা, আমার নেতা কাকুয়া। একটা সুন্দর শব্দ বের করতে হয়েছে, কারণ পুরো নাম বললে অনেক সমস্যা হয়। নেতা কাকু কক্সবাজার থেকে। কক্সবাজার এসে লাভ হয় না ভাই, আপনারা কেউ খোঁজ খবর নেন না। কক্সবাজার আসি বারবার। কুড়িগ্রাম সদর উপজেলা থেকে, দুবাই থেকে, হবিগঞ্জ থেকে, গাজীপুর থেকে, গুড গুড। ভারত থেকে, কাতার থেকে, ফেনী থেকে, নোয়াখালী থেকে। ওরে আল্লাহ, আন্নে ভাত খাইছেননি ভাই? ভাই আজকে আপনাদের জন্য অনেকগুলো ব্রেকিং খবর আছে, দুর্দান্ত ব্রেকিং খবর। মাথা নষ্ট হয়ে যাবে, রেডি হয়ে বসেন। আপনারা সবাই ঢুকছেন মুন্সিগঞ্জ থেকে। জি ভাই, ভোলা থেকে। ভোলার টক দই খাবেন তো সবাই? ভাই চলেন আমরা কিছু গুরুত্বপূর্ণ খবরে যাই। তার আগে বলছি, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। গাইবান্ধা থেকে, জি আমি সবাইকে দেখছি। ফরিদপুর থেকে, কলকাতা, ভারতের অনেক বন্ধু আছে আমাদের। কুষ্টিয়া, আমার জন্মস্থান, বড় হওয়ার জায়গা কুষ্টিয়া। দর্শক, কয়েকটা দুর্দান্ত খবর দেই, তারপরে আমরা মূল লাইভ সেশনে ঢুকি। কি বলেন? আশুলিয়া থেকে, সাতক্ষীরা থেকে, শরীয়তপুর থেকে, টাঙ্গাইল থেকে, ও মাগুরা থেকে, সৌদি আরব থেকে। এই ভাই আমি যদি নাম বলা শুরু করি, কুমিল্লা থেকে, সিঙ্গাপুর থেকে, খিলগাঁও থেকে, রোমানিয়া থেকে, হাওড়া থেকে, বিপদে পড়ে যাব। আমাকে প্রথম 10 মিনিট শুধু নামই বলতে হবে। বেনাপোল থেকে ভারত ফয়সালকে ফেরত দেবে কিনা। সাইপ্রাস থেকেও দেখছেন, চট্টগ্রাম, আশুলিয়া, কামরাবো নাকি একটা জায়গা, লালমনিরহাট। জি, বিরক্ত হয়ে না, প্রথমে আপনারা সম্পৃক্ত হবেন, এই জন্য আমি কিছু নাম। আর অনেক ভাইরা আছেন, তারা অনেক কষ্ট করে দেখেন, তাদের নাম বললে একটু ভালো লাগে, তাদেরও খুশি হয়, আমারও ভালো লাগে, আমার প্রিয় ভাইরা। জি, যে বিষয়টি ঘটছে এখন একটু ক্লিয়ার করি আপনাদের। আমেরিকা একটা মহা বিপদে আছে। বিপদটা কি? তারা সুপার পাওয়ার, তারা এসেছিল একটা বড় শক্তি নিয়ে কিছু করে দেখাবে, কিন্তু এমন ধোলাইটা খাচ্ছে, না তারা কিছু করতে পারছে, না তারা পিছু হতে পারছে। ট্রাম্প খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তিনি চীন, রাশিয়াকে বলছে, তোমরা একটু দুতিয়েলি করে যুদ্ধটা বন্ধ করে দাও। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বললেন, তুমি ইরানে যে আমরা হামলা করছি, এই জন্য তোমরা একটা কাজ করো, একটা ক্ষোভ জানাও, এবং ইরানের নতুন যিনি সুপ্রিম কমান্ডার মুস্তফা খামেনি, তার ব্যাপারে একটা পজিটিভ থিঙ্ক দাও। অর্থাৎ বলো যে তাকে তোমরা গ্রহণ করে নিয়েছো। অর্থাৎ ইরান যেন পাকিস্তানকে বন্ধু হিসেবে দেখে, এরপর তুমি আমাদের প্রস্তাব নিয়ে ইরানের কাছে যাও। অর্থাৎ ট্রাম্প বাইরে বলছেন 20 গুণ শক্তিশালী অ্যাটাক করব, হরমুজ খেয়ে ফেলবো। ভিতরে চীনকে, রাশিয়াকে, পাকিস্তানকে বলছে, কারণ মূল জায়গাটায় হাত দিচ্ছে এবার ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থগুলোকে উড়িয়ে গুড়িয়ে দুড়িয়ে দিচ্ছে। তেল প্রায় বন্ধ, হরমুজ প্রণালী প্রায় বন্ধ। আমেরিকা পুরো মাইন কাছে পায়। খেলাটা খেলছে ইরান। ইরান বলছে, তুমি যত বড় পরাশক্তি হও না কেন, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে দিতে এসছি আমি। তুমি মেরেছ, শেষ মাঠটা আমি দেব। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে না, মানে আব্বাস আরাকচির কাছে ট্রাম্প প্রস্তাব পাঠাইছেন, তিনি আলোচনা করতে চান, যুদ্ধ বন্ধে আলোচনা করতে চান। কারণ আমেরিকা যেমন খাচ্ছে, আমেরিকার অন্যতম মিত্র নেতা কাকুর দেশ প্রায় লন্ড ভন্ড ছারখার হয়ে গেছে। আজকেও ভারতের একটা ভিডিও দেখলাম, লাইভ করছিল নাকি আল্লাহ ভালো জানে, ভদ্রলোকরা কি করবে তাও জানি না, পুরা লন্ড ভন্ড করে ফেলেছে, পুরা গাজা বানায় ফেলছে, এমন ম্যাসিভ আকারে অ্যাটাক। ইন্টারেস্টিং ব্যাপার, আজকে আইডিএফ এবং ইরানের ইসরায়েলের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে। তারা বলছে এই ক্লাস্টার বোমার ওয়ারহেডে ইরানের সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের না, ইসরায়েলের। কে বলছে? আইডিএফ। কে বলছে?
ইরান তাদের উপর ক্লাস্টার বোমা মারছে, যে কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, সিভিলিয়ানদের মারছে। ইসরায়েল যখন সিভিলিয়ান শব্দটা বলে একটু থেমে যেতে হয় আমাদের। গাজায় কি ঘটেছিল? গাজায় 40,000 শিশু নিখোঁজ বা নাই হয়ে গেছে, শব্দটা বলতে পারছি না, শাহাদাত বলবো। 50,000-এর মতো নারী পৃথিবী থেকে চলে গেছে। কি মেরেছিল ওরা? ওদের অপরাধ কি ছিল? সেই দেশটি বলছে ইরান তাদের উপর ক্লাস্টার বোমা মারছে, তাদের শিশু, নারী বা সিভিলিয়ানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে জায়গা মতো হাত পড়ে গেছে, তাই তারা এখন বলতে বাধ্য হচ্ছে। এবং আইডিএফ বলছে তারা ইরানের ক্লাস্টার ওয়ারহেডকে ইন্টারসেপ্ট করতে পারছে না। তারা বলছে একটি মিসাইল থেকে অজস্র মিসাইল বেরিয়ে আসলে এগুলোকে কোনোভাবে ইন্টারসেপ্ট করা সম্ভব না, করতে গেলে এটা অনেক বেশি ব্যয়বহুল, যেটা অসম্ভব প্রায়। দর্শক, ইরানের সাথে এখন কথা বলতে চান কেন ট্রাম্প? তিনি 20 গুণ আক্রমণ করবেন, তিনি কমান্ডো নামাবেন, তিনি এটা করবেন সেটা করবেন, বাইরের দুনিয়ায় বলছেন। ভেতরে তিনি ইরানকে প্রস্তাব দিচ্ছেন কেন? কারণ এই যুদ্ধে তার পাওয়ার আর কিছু নেই। তিনি যে কাজটির জন্য নেমেছিলেন, রেজিম চেঞ্জ, বারবার কথাটি বলা হচ্ছে, সেই রেজিম চেঞ্জ তার জন্য অসম্ভব হয়ে গেছে। তবে আজকে একটা দুঃসংবাদ পেলাম, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি আবার আহত হয়েছেন। যতটুকু খবর পেয়েছি ভেতর থেকে সেটা হলো খুব গুরুতর নন, বাট তিনি আহত হয়েছেন। আমি বলেছিলাম তাকে নিয়ে স্পেশালি আজকে কিছু বলতে চাই। আজকে অনেকগুলো নতুন খবর আছে, আমি খবরগুলো দিয়ে সময় পেলে বলবো, নতুবা আমি কালকে চেষ্টা করব মুস্তফা খামেনিকে পুরো ডিটেল বলবো, তাকে নিয়ে শুধু ডিটেল বলবো। আপনারা অনেকে তার সম্পর্কে জানতে চান। তো মুস্তফা খামেনি আহত এবং তিনি চিকিৎসাধীন আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন ওদের সাথে আমাদের কোনো কথা নেই। কার? আমেরিকার সাথে। ট্রাম্প একটা ধোঁকাবাজ, কারণ যখন তার সাথে আমরা আলোচনার টেবিলে ছিলাম সেই সময় তিনি আমাদের দেশের মধ্যে আক্রমণ করেছেন, যেটা আন্তর্জাতিক আইনের পুরোপুরি বিপরীত। তার শক্তি আছে, বড় রাষ্ট্র পরাশক্তি বলে তিনি আইনকে তোয়াক্কা করেন না। এর আগেও যখন আমরা আলোচনার টেবিলে ছিলাম 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধেও একই কাজ করেছেন, এবারও সেম কাজটি করেছেন এবং ইরানের সুপ্রিম কমান্ডারকে হত্যা করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ারফুল নির্বাহী ক্ষমতার মালিককে হত্যা মানে একটা বড় যুদ্ধ শুরু হওয়া। তাই আমরা বলবো কবে যুদ্ধ থামবে? আমেরিকার ইচ্ছা আর কিছু হবে না। কে বলছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল বলছে আর পারছি না। ট্রাম্পকে বলছেন যে এবার তুমি একটা পথ খুঁজে যুদ্ধ বন্ধ করো। আমার জনগণ সবসময় আরামায়েশে বড় হয়েছে, আরামায়েশে থাকতে অভ্যস্ত, কিন্তু এখন যে ধোলাইটা চলছে, আমার সাইরেনও বাজছে না, আমার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনোভাবে আর ট্যাকেল করতে পারছি না। নেতা কাকু বলছে আমেরিকা তোমার পায়ে পড়ি, যুদ্ধ থামাও। কারণ আরবরা ফাঁদে পড়ছে না, আরবরা নামছে না ইরানের বিরুদ্ধে, কেউ নামছে না ইরানের বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, মুসলিমদের সিংহ যাকে বলা হয়, ইরান এবং তুরস্ক, আরেকজন ছিলেন পাকিস্তানের ইমরান খান। তুরস্ক দুর্দান্ত খেলে দিল আজ। তিনি আজকে একটা বক্তব্যে স্পষ্ট বলে দিয়েছেন শিয়া সুন্নি, আমাদের ধর্ম শিয়া নয়, আমাদের ধর্ম সুন্নি নয়, আমাদের ধর্ম ইসলাম। কে বলছেন? রজব তাইয়িপ এরদোয়ান। তিনি বলছেন কেউ ওদের পাতা ফাঁদে পা দেবে না, কেউ শিয়া সুন্নি দ্বন্দ্বে প্রবেশ করবে না, ওরা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। পুরো মধ্যপ্রাচ্য সহ 57টি মুসলিম দেশকে বলে দিয়েছে এরদোয়ান ইরানের পাশে থাকার জন্য। এর পরপরই ইসরায়েলের স্টেটমেন্ট এসে ইসরায়েল বলছে ইরানের পর আমাদের নেক্সট টার্গেট তার কি? তুরস্ক। তিনি বলছেন এরদোয়ানকে আমাদের টার্গেট এখন, কারণ তিনি শিয়া সুন্নি মতভেদ দূর করতে চান এবং তিনি ইসলামের কথা বলছেন, মানে কি? তিনি দেশদ্রোহী, তিনি টেররিস্ট। কে বলছে? ইসরায়েল। কাকে? এরদোয়ানকে। এটাই হলো মূল পয়েন্ট পুরো মুসলিম বিশ্বের। ক্লিয়ার? এরদোয়ান যখন আসল
জায়গায় হাত দিলেন, তখন সঙ্গে সঙ্গে তাকে টেররিস্ট বলছে ইসরায়েল। বুঝতে পারছেন কেন পুরো পৃথিবীতে ইসলামী দলগুলো ক্ষমতায় বসতে পারে না? কেন ইঞ্জিনিয়ারিং করা হয় বোঝেন? কেন ইমরানকে জেলে ঢোকানো হয় বোঝেন? কেন মাহাতির মোহাম্মদ যুগের পর যুগ জেলে থাকে বোঝেন? কেন টিউনিসিয়ায় বিজয়ের পরও ক্ষমতায় বসতে পারে না? কেন মিশরে ব্রাদারহুড ক্ষমতায় বসলে 1 বছরের মাথায় জেলে ঢুকতে হয়, একে একে সবাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়? মূল পয়েন্ট হলো এখানে। যদি বোঝেন তো ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই, ঘুমান। অমুক ভাই তমুক ভাই স্লোগান তোলেন, আর যদি দিন শেষে কিছু টেন্ডার চাঁদাবাজি টাকা পাওয়া যায় ঘরে নিয়ে খান, হারাম খান, মরার পর আল্লাহকে জবাবদিহি করবেন, অথবা হারাম টাকা খেয়ে হাসপাতালে বাকি জীবনটা পার করেন, কিচ্ছু বলার নেই। যখনই এরদোয়ান বললেন আমাদের ধর্ম একটি, শিয়া সুন্নি না, ইসলাম, কেউ বিভেদে পা দিবেন না, ঐক্যবদ্ধ থাকুন, তখন খেপে গেছে ওই দেশটি। বলছে এরদোয়ান টেররিস্ট, দেশদ্রোহী, শিয়া সুন্নি মতভেদ দূর করতে দেবে না। আর আপনারা, আমাদের দেশে প্রচুর আলেম আছেন, মোল্লা আছেন, আলেম আছেন, আকিদা নিয়ে লড়াই করেন। আহা, আকিদা, মনে হয় যে তাদের আকিদা আল্লাহ রাসূল বা আল্লাহর নবুদ পাঠাইছে তাদের কাছে, পীর সাহেবদের কাছে পাঠায়, বল তোর আকিদাই ঠিক। একটা কোরআন একটা হাদিস থেকে আমাদের এত আলেমরা এত মতভেদ তৈরি করে, প্রত্যেকটা আলেম মনে হয় যে নিজেই সব জানে আর সব মূর্খ কবে কাদ হয়। এটা এই বিভেদ তৈরি করে রেখেছে আমাদের মধ্যে কারা, এই বীজ বপন করছে কারা, এবার বুঝতে পারছেন? আকিদা নিয়ে কারা লড়াই করে, পীরগিরি কারা করে, ইসলামের নামে বা ইসলামের সাইনবোর্ড দিয়ে আরেকটা ইসলামী দলকে ঘায়েল কারা করে, বুঝতে পারছেন? না বুঝলে ঘুমাই থাকেন, হাসরের দিন বুঝে নেবে আল্লাহ আপনাদের কাছ থেকে। আমি বড় আলেম না, আমি এত কথা বলবো না, শুধু এটুকু বিবেক বুদ্ধিতে ঢুকাই দিলাম, যদি বোঝেন তো ভালো। কারণ ইসরায়েল আজকে তুরস্ককে হুমকি দিয়েছে, ইরানের পর টার্গেট তুরস্ক। আসে মুস্তফা খামেনির বিষয়টি বলেছি, তিনি আহত হয়েছেন, তার অবস্থা খুব ক্রুশিয়াল, আমাদের কাছে এরকম খবর আসেনি, বাকিরা তো পরে জানাবো। পাকিস্তানের উপর ট্রাম্প চাপ বাড়াচ্ছে অব্যাহত, যাতে করে এই যুদ্ধ বন্ধে পাকিস্তান ইরানের সাথে কোনো দুতিয়ালি করে, আলোচনা করে। পাশাপাশি স্পেন, ইউরোপ আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। ফ্রান্স মোটামুটি ভালো কথা বলছে, ফ্রান্স, স্পেন তাদের দেশ থেকে তাদের মানে রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ফেরত আনছে, বলছে আমাদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। স্পেন প্রথম আওয়াজ তুলে ফেললো, কোনো মুসলিম দেশ পারলো না, একটি মুসলিম দেশ সাহস করলো না, কিন্তু স্পেন বলে দিয়েছে এবং তার রাষ্ট্রদূতকে তলব করে নিয়ে আসছে তার দেশে, ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখবে না। স্বাগত জানাই স্পেনকে, সাহস করার জন্য, সম্পর্ক ছেদ করে ফেলেছে। এবং সবচেয়ে আমেরিকার জন্য টেনশনের কারণ, আমেরিকা ক্রমান্বয়ে মিত্র হারাচ্ছে, কারণ ইউরোপ যেভাবে ইউরোপকে আমেরিকা চেয়েছিল পাশে থাকবে, এক জার্মান ছাড়া এখন পর্যন্ত ট্রাম্পের সুরে কেউ কথা বলছেন না, প্রত্যেকেই হাঙ্কি বাঙ্কি করছেন ট্রাম্পের সাথে। তার মানে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে বোঝা যাচ্ছে। পরাশক্তি আমেরিকা বুঝতে পারছে তার বন্ধু তার কাছ থেকে চলে যেতে শুরু করেছে, কারণ একটি অন্যায় যুদ্ধ পুরো পৃথিবীকে যে বার্তা দিচ্ছে, সে বার্তা হয়তো সভ্য মানুষগুলো বুঝতে পারছে। ইউরোপ বুঝতে পারছিল নেতা কাকুরা যখন প্যালেস্টাইনে হিট করেছিল, কার দোষ কতটুকু, কারা নিরীহ মানুষ মেরেছে, কারা শিশুদের মেরেছে। ইউরোপ দেখেছে না, এরা তো সব অসভ্য না রে ভাই, এরা তো সাদা চামড়া কালো চামড়া যেটাই বলি না কেন, এরা সবাই সভ্য। পৃথিবীতে বহু মানুষ সভ্য আছে, আবার অসভ্য আছে, সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ না। বিশ্লেষণটা কি, ইউরোপ আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে কি বিশাল বিশাল মিছিল হয়েছে জানেন, লাখো লাখো মানুষ হাজির হতো। এবার স্পেন ঘুরে দাঁড়ালো, আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন। আমেরিকা এখন টেনশনে পড়ে গেছে, যে কারণে তার ইউরোপ বন্ধুরা আসছে না বলে আমেরিকা হরমুজ থেকে কেটে পড়ার ধান্দা করছে। এতদিন বলেছিল আমেরিকা যে আমি হরমুজ রক্ষা করবো, এই করবো সেই করবো, এখন বলছে না, পারবো না। মার্কিন নেভি বলে দিয়েছে এটা সম্ভব না, ইরান মেরে তক্তা বানায় ফেলবে আমাদের এই হাজার হাজার মিলিয়ন কি বলে ট্রিলিয়ন ডলারের রণতরী ইরান খেয়ে ফেলবে। ইরান এখানে একটা খুব কৌশল নিয়েছে, ওদের রণতরীরে হিট না করে রণতরীর টার্গেট করে হিট করে ভয় দেখায়। কারণ একটা রণতরীতে হিট করা মানে 5,000 সেনা শেষ হয়ে যাওয়া, তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। ইরান এখানে একটু কৌশল রাখছে যে ওদেরকে
পুরোপুরি ধোলাই দিচ্ছে না, ভয় দেখায় মাঠছাড়া করছে। কারণ 5,000 সেনা বা রণতরীতে হিট করলে আমেরিকা কেন নিউক্লিয়ার অ্যাটাক করে বসবে? ইরান এখানে কৌশলটা নিচ্ছে ভাবে ওদের মেরে মেরে ভয় দেখাচ্ছে, ভাগ, তারা মারবো কিন্তু ভাগ। তো আমেরিকা তো বুঝে গেছে যে হরমুজে ঢুকে যেভাবে মাইন পুঁতে রাখছে বেঁচে আসার সুযোগ নেই। আর যেভাবে রোবোটিক ড্রোন গুলো আছে, হাই স্পিড ড্রোন, রোবট, কোনো মানুষ লাগে না, ডিভাইস বসানো থাকে, বিস্ফোরক বসানো থাকে, গিয়ে টক্কর মারে, ব্রাশ করে আগুন ধরে যায়, শেষ খেলা। তো শত শত এগুলো ইরানের কাছে আছে, কোনো মানুষ মরবে না, শুধু একটা স্পিড বোট, ভিতরে প্রচুর বিস্ফোরক, রোবট সিগন্যাল দিবে জিপিএস এর মধ্যে, ওই জাহাজটা অটোমেটিক সাই করে যায়, ধাপ করে মেরবে, জাহাজটাকে উড়িয়ে দিবে। 3-4টা মারলে ওই জাহাজটা নাই। তো ইরান তারা হরমুজের বিভিন্ন পয়েন্টে মাইন পুঁতছে, এরকম তথ্য আসছে, বারবার নিষেধ করছে ট্রাম্প, তুমি মাইন পুঁতো না। আর ইরান বলছে হরমুজ দিয়ে কেউ ঢুকতে পারবে না। হরমুজে ইরান চীনের পাশাপাশি আরেকটি দেশকে অনুমতি দিল, তার নাম হলো বাংলাদেশ। আপনারা খুশি? বললো যে বাংলাদেশ এবং চীনকে হরমুজে কোনো বাধা দেওয়া হবে না, বাকিদের নিষেধ। হয়তো এখন স্পেনকে দিবে, কারণ স্পেন ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদ করছে, এখন স্পেনকে হয়তো অনুমতি চাইলে স্পেনকে দেবে। বাকিরা টেনশনে পড়ে গেছে, ওই সাগর আর ব্যবহার করার সাহস পাচ্ছে না। কিন্তু বাংলাদেশ আর চীনকে অনুমতি দিয়ে দিয়েছে চীন, এরা কি বলে, ইরান। দ্বিতীয় যে বিষয়টি হলো যে আমেরিকার ব্যাংক এবং আমেরিকান স্থাপনাগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে অবস্থান করছে, এগুলোতে একটার পর একটা টার্গেট করছে ইরান। ইরান বলছে যে আমেরিকা বা ইসরায়েল, তুমি যে আক্রমণটা করো, আমি সেই আক্রমণটা আমি তোমাকে ফেরত দেব। তুমি আমার তেলে মারছো, আমি মধ্যপ্রাচ্যে তোমাদের তেলে মারছি। তুমি আমার জীবন রক্ষার কোন প্রতিষ্ঠানে মারবো, আমি মধ্যপ্রাচ্যের পানিতে মারবো, পানি না খাওয়া মারবো ওদেরকে। তুমি আমার ব্যাংকে মারছো, আমি তোমার ব্যাংকে মারছি। মানে আমেরিকার ব্যাংক এবং তার যেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনাগুলো আছে এগুলোকে টার্গেট করছে। আজকে ওয়ার্ল্ড একটা নিউজে দেখলাম, মার্কিন 17টা বেজকে মোটামুটি ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান, 17টা। বলা হচ্ছে নতুন করে আরো 150 সেনা গুরুতর আহত হয়েছে ইরানের হামলায়। বুঝতে পারছেন? এটা আমার কথা না, বিবিসি, সিএনএন এর মতো বড় বড় গণমাধ্যম বলছে। ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন না সকলকে উদ্দেশ্য করে বলছে যে তোমরা আমেরিকান অফিস কার্যালয় বা বেস থেকে 2-3 কিলোমিটার দূরে থাকবা। কেউ আমেরিকান স্থাপনা, আমেরিকান বাণিজ্যিক অফিস, আমেরিকান বেজ, আমেরিকান কি বলবো যে তাদের যেখানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেখানে কেউ ফিরবা যাবা না, কারণ এগুলো ইরানের টার্গেট। আমেরিকা যেমন ইরানে মারছে, আমেরিকার জায়গা মতো আবার ইরান মারতেছে। এখন আমেরিকা বুঝতেছে যে আমি কোথায় মারবো আর কোথায় মাইর খাবো, যেখানে মারবে সেখানে ওরা মারবে। খেলাটা একদম অদল বদল। যেদিন আমেরিকা তেলে মারছে, ইরান পরের দিন তেলে মারছে, মানে মধ্যপ্রাচ্য তেলের খনিগুলোতে মারছে। ঠিক এইভাবে এখন গেমটা চলছে। পাশাপাশি স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে বিবিসি, সিএনএন এর মতো বড় বড় গণমাধ্যমগুলো বলছে আমেরিকার 17টা গুরুত্বপূর্ণ স্থাপনা শেষ। একদম স্যাটেলাইট ইমেজ ধরে ধরে বিশ্লেষণ করেছে তারা, গণমাধ্যমগুলো দেখিয়েছে সেই জিনিসগুলো কোথায় কোথায় ধ্বংস চালিয়েছে ইরানের মিসাইলগুলো। এবং তারা এখন যেই মানে বিষয়ের উপর সবচেয়ে বড় টার্গেটে আছে সেটা হলো, আজকে ইরান হরমুজ প্রণালীতে কিছু সারপ্রাইজ দেখাইছে। কি সেটা? থাই একটা ট্যাঙ্কার তারা পরীক্ষামূলক হরমুজ প্রণালী দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী সিগন্যাল দিচ্ছিল, এই থাই ব্রেক, ফিরো, আসবা না, এই রোড আসবা না, এটা তোমার জন্য নিষেধ। থাই ট্যাঙ্কার নিষেধ মানেনি, আবার সিগন্যাল দিছে ইরান, 3বার সিগন্যাল দিছে পরপর। যখনই সিগন্যাল না মেনে সেটা হরমুজ প্রণালী দিয়ে প্রবেশের চেষ্টা করছে, অটোমেটিক ড্রোন গিয়ে থাম করে মেরে ট্যাঙ্কারকে চালিয়ে দিয়েছে। শুধু নয়, আরো বেশ কয়েকটি তেলের জাহাজকে জ্বালিয়ে দিয়েছে ইরান। এখন থাই বলতেছে, কই আমেরিকা, তুমি না বলছো পিছন দিয়ে আমারে পাহারা দিবা? আমেরিকা বলতেছে, আরে বাটা আমার পাশা সাল তুলে বেঁচে তুই বাটা কেড়ে, তোরে বাঁচাবো, আমার নিজেরই তো পিছন দিকে কষা। কি বলবো আর কি, শব্দগুলো বলতেও ভয় লাগে, কোন কথার জন্য কোনটা আটকাবে আল্লাহ ভালো জানে। তার মানে হরমুজ প্রণালী পুরো ইরানের নেটওয়ার্কের মধ্যে আছে। থাই ট্যাঙ্কার যখন জ্বলছে, থাই মাথা হাত দিয়ে বসে আছে, এটা কি হইল?
মূলত তাদেরকে মেবি কেউ পরীক্ষামূলক পাঠাইছে, তুমি ঢোকো, দেখো তোমার মারে কিনা, বা ইরান যে বলছে মারবে পাইলেই, এটা সম্ভব কিনা আমরা একটু ট্রাই চালাই। আহা বেচারা, তাই তার ট্যাঙ্কারটাকে ওপারে পাঠিয়ে দিল। ইরান বলছে তোমরা কেউ পরীক্ষা চালাতে এসো না, সাবধান করছি, আমরা কাউকে ছাড় দেব না, সবাই আমাদের টার্গেটের মধ্যে আছো। দর্শক, দখলদার দেশটির ভেতরে যে খবরগুলো পাওয়া গেছে, আজকে সকাল থেকে যে খবরগুলো দিয়েছি আপনাদের, ভেতরে সিরিজ অ্যাটাক হয়েছে ভয়ঙ্কর ভাবে। একদিকে হিজবুল্লাহ মারছে, একদিকে খামেনি বাহিনী মারছে, IRGC মাইরা তক্তা বানায় ফেলাইছে। ভেতরের অবস্থা খুবই খারাপ। আসেন আমরা ইসরায়েলের পাশে দেন, সবাই ইসরায়েলের পক্ষে দাঁড়ানো উচিত, বুঝছেন না? নেতা কাকুর কি হবে? তিনি এখন ট্রাম্পকে বলছেন বড় ভাই বাঁচাও। বুঝি নাই এরকম কিছু হতে যাচ্ছে। তবে আফসোস, ইরানের মধ্যে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে, বাট ইরান বীরের জাতি তো, আমাদের মতো ভয় পায় না, আমাদের জুলাই যোদ্ধাদের মতো সাহসী ইরান, বুঝেন না? বিএনপি জামাতের মতো না। জুলাই যোদ্ধারা বুক পেতে দিয়ে 2000 ছেলে জীবন দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, আর 15.5 বছর বিএনপি জামাত দৌড়নি খেয়েছে, শুধু কিচ্ছু করতে পারে না। এখন জুলাইকে নিয়ে দেখে অনেক রকম সরকারি মহল এচিয়ে পেঁচিয়ে কথা বলে, এটা খুব খারাপ পরিণতি আসবে বাংলাদেশি জাতির জন্য। বীরদেরকে সবসময় সম্মান করবেন, তাদের সম্মান করলে আপনি সম্মান পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।